তীব্রের মুখে ফুটে ওঠা গম্ভীর প্রেমময় বাক্য শ্রবণ করে রূপ যেন অন্য রাজ্যে বিচরণ করছে। ইচ্ছে করছে না সেখান থেকে বেরোতে। বারবার মনে খুব করে চাইছে সময় থেমে যাক, আর রূপ এভাবেই তীব্র নামক তীব্রতার রে হারিয়ে যাক। হৃদয়ের অন্তলীনে লুকিয়ে থাকা প্রেমগুলো বেরিয়ে আসুক, মিছিল চালাক, সর্বস্ব ভিজে যাক প্রেমের বৃষ্টিতে, হারিয়ে যাক অন্য কোনো রাজ্যে, যেখানে রাজা স্বয়ং তীব্র আর তার রানী হোক শুধুমাত্র রূপ। এমন হলে কি খুব বেশি ক্ষতি হবে? হোক না এমন প্রেম তাদের। বেশ কিছুক্ষণ পরে আসতে আসতে চোখ খুলে রূপ। তীব্র নেই, পুরো মিনি ছাদের কোথাও নেই তীব্র। এত তাড়াতাড়ি চলে গেল রূপ। কিছুক্ষণ আগের কথা ভেবে নিজেই ব্লাশ করতে লাগলো। তার জমানো অনুভূতির প্রকাশ না ঘটলেও যাকে ঘিরে অনুভূতিগুলো জমেছে হৃদকোঠায়, তার মনের কথা জানতে পেরেছে। এটাই কি কম নাকি? খুশিতে রূপেকে নাচতে ইচ্ছে করছে এই মুহূর্তে। তবে খুশিটা মনের মধ্যেই চেপে রেখে টেবিলের উদ্দেশ্যে পা বাড়ালো। হয়তো ইতিমধ্যে সবাই সেখানে আছে। রূপ টেবিলের সামনে যেতেই দেখলো মৃন্ময় পেখমের হাতের উপরে হাত রেখে তাকিয়ে আছে পেখমের দিকে, আর পেখম লজ্জায় মাথা নিচু করে বসে আছে। টেবিলে থেকে একটু দূরে ঈশান আর নীল দাঁড়িয়ে রেস্টুরেন্টের ডেকোরেশন দেখছে। ওদের পাশে ছোট গোল টেবিলে ঋদ্ধি বসে বিরিয়ানি খাচ্ছে। শুধু মুন আর মেঘ মিসিং। কিছু দূরে চোখ পড়তেই দেখলো তীব্র ফোন কানে হেঁটে এদিকেই আসছে। রূপের হৃদয় সদ্য প্রেমে পড়া কিশোরীদের মতো দামামা পাচ্ছে। তীব্রের সামনে যেতে অচিরেই লজ্জা লাগছে। হাই, কি এক যন্ত্রণার কবলে ফেসে গেছে রূপ। তীব্র এগিয়ে এসে রূপের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। আর সেকেন্ডের ব্যবধানে তীব্র রূপকে চোখে চোখ মারল। বারোশোরে এক ঝটকা খেল রূপ। তীব্রের মতো গম্ভীর অ্যাটিটিউডওয়ালা মানুষের দ্বারাই এও সম্ভব? তার চেয়ে বড় কথা, সে একজন বিজনেসম্যান। শুধু তাই নয়, দেশের টপ বিজনেসম্যান। বিস্ময়ে হতবাক হয়ে গেছে রূপ। আজ একের পর এক ঝটকা খেতে খেতে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে নির্ঘাত। তীব্র টেবিলে বসতেই রূপও গুটি গুটি পায়ে টেবিলে আসলো। তবে ভুলেও তীব্রের দিকে তাকালো না। না জানিয়ে আবার কি ভাবে লজ্জায় ফেলে দেয়। তাই নিচে তাকিয়ে এক মনে কোল্ড কফি খেতে লাগলো। আর তীব্র, সে তো কফির মগে চুমুক দিয়েও রূপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথম মেয়েটাকে এত লজ্জাবতী হতে দেখলো। কিছুতেই চোখ সরাতে পারছে না এই লজ্জাবতীর লতার নাই গুটিয়ে থাকা তার প্রেয়সীর দিক থেকে। ওরা ভাবনায় বিভোর থাকার কিছুক্ষণ বাদে অন্তদন্ত পায়ে মেঘ আর মুনে এসে ধপ করে নিজেদের বরাদ্দ চেয়ারে বসে হাঁপাতে লাগলো। ততক্ষণে ঈশান এরাও এসে টেবিলে বসেছে। সবার মূল দৃষ্টি মুন আর মেঘের দিকে। মৃন্ময় মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোরা দুজন এমন দৌড়ে এলি কেন? মনে হচ্ছে কেউ দৌড়ানি দিয়েছে। ব্যাপার কি বলতো? মৃন্ময়ের কথায় মুন কটমট চোখে মেঘের দিকে তাকালো। মেঘও হতাশ দৃষ্টিতে মুনকে একবার দেখে নিয়ে বলে উঠল। মুন মুহূর্তেই রেগে বলল, দেখেননি যখন এখন দেখে নিন, ভালো করে দেখে নিন। অসভ্য পুরুষ মানুষ মুহূর্তেই নষ্ট করে দিল। মেঘ রাগী চোখে তাকিয়ে কফিতে মনোযোগ দিল। এই মেয়েকে আপাতত আর না ঘাটানোই ভালো। কেউ কিছু বলল না, আর কারণ তীব্ররা জানে মেঘ কেমন, আর রূপও রাও জানে মুন কেমন। দুটোই এক ধাঁচের, তাই কাউকে না ঘাটানোই ভালো। এরা আরও টুকটাক কথা বলছে আর গল্প করছে, কিন্তু ওদের মধ্যে তিনজোড়া মানবের চোখ ব্যস্ত নিজেদের প্রিয় মানুষটিকে দেখতে। মেঘ যদিও আবেগের বশে মুনের দিকে তাকিয়ে আছে, অনেকটা মেয়ে পাল্টানোর ধান্দাই, ওই টাইম পাস যাকে বলে। আর মৃন্ময়, সে তো তখন থেকে পেখমকে দেখেই যাচ্ছে। তীব্র, তার কথা তো বাদই দিলাম। এত ঘটনা ঘটলো তাতেও তার কোনো ধ্যান জ্ঞান নেই। সে ব্যস্ত নিজের প্রেয়সীকে দেখতে। চোখে তৃষ্ণা মেটাতে রূপও আর চোখে দেখছে নিজের অনুভূতির জড়ানো পুরুষটিকে। ভবিষ্যতে জানা নেই তাদের, শুধু মুহূর্তটাকে উপভোগ করতে ব্যস্ত ওরা। রেস্টুরেন্টে হালকা স্বরে মিউজিক বাজছে। তুই আমাকে আগলে রাখি, ঠিক এভাবে সঙ্গে থাক, সারাদিন সারা রাত। মেঘলা আকাশে রংধনু হাসে, তুই একে তুই মেখে নে। মুখচোরা আলো রাস্তা হারালো, তুই খুঁজে নে মন বুঝে নে। আমি তোর আয়না হব আজ,
তুই শুধু ইচ্ছে মতো সাজ, আমি তোর আয়না হব আজ। তুই শুধু ইচ্ছে মতো সাজ, রোদ্দুরে যায় উড়ে মন জাহাজ, তুই আমাকে আগলে রাখ, ঠিক এইভাবে সঙ্গে থাক সারাদিন সারা রাত। গানের প্রতিটি লাইনে হারিয়ে যাচ্ছে ওরা। ভালোবাসার ভালো লাগার এক নতুন প্রহর শুরু হচ্ছে যেন। এর শেষ কোথায় বা বিস্তার কত দূর জানা নেই ওদের। ভালো লাগার অফুরন্ত মুহূর্ত উপভোগে ব্যস্ত ওরা। থাক না কিছু অনুভূতি লুকানো, প্রকাশটা না হয় এভাবেই হোক। আকাশটা বেশ স্বচ্ছ আজ। টানা কয়েকদিন ভারী বর্ষণের পর রৌদ্রোজ্জ্বল দিনে দেখা মিলছে। দারুণ এক সকাল, ফুরফুরে মেজাজ উপভোগ করছে রূপ। ভালো লাগায় শরীর ছেয়ে যাচ্ছে বারংবার। আজ সব কিছুতেই অদ্ভুতভাবে ভালো লাগছে রূপের। বিরক্তির ছিটে ফোটাও অবশিষ্ট নেই ওর মধ্যে। হঠাৎ এত ভালো লাগা কোথা থেকে উদয় হলো সেটাই বুঝতে পারছে না রূপ, বরঞ্চ বুঝতে চাইছে না। গরম ধোয়া ওঠা কফির মাগে চুমুক দিতে দিতে সকালে ব্যস্ত শহর দেখছে বেলকনিতে দাঁড়িয়ে। কাল রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যা দারুণ আজ সব কিছু সতেজ। কালকের কথা মনে পড়তেই হালকা ব্লাশ করতে লাগলো রূপ। তীব্রের কথা, কাছে আসা প্রেমময় বাক্য, অপ্রত্যাশিত কাজ সবকিছুই রূপের মনে ভালো লাগার সৃষ্টি করেছে। কাল রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর তীব্র সবার অগোচরে রূপকে বাই বলেছিল, যাতে করে রূপের লজ্জার পরিমাণ আরও বেড়ে গিয়েছিল। বাড়িতে ফিরেও তীব্রের ভাবনায় বিভোর ছিল রূপ। ভেবেই হালকা হাসলো। কিছুক্ষণ পরে রুমে এসে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে ওয়াশরুমে চলে গেল। আজ আবার পেখমকে জ্বালানো বাকি আছে। ক্যাম্পাসে মাথা নিচু করে দাঁড়িয়েছে ফাল্গুনী। ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে ফাল্গুনির দিকে তাকিয়েছে রোহন। ফাল্গুনী আর চোখে রোহনকে দেখে যাচ্ছে। ভার্সিটিতে আসার পরেই রোহনকে ক্যাম্পাসে দেখে সেখানে এগিয়ে যায় ফাল্গুনী। ফাল্গুনীকে হঠাৎ দেখে রোহন কিছু বলবে তার আগে ধীর কণ্ঠে ফাল্গুনী বলে ওঠে, একটু কথা ছিল আপনার সাথে। ফাল্গুনী কিছু বলার আগেই ওর পাশে দাঁড়ানো ওর বন্ধু বান্ধব ওর মধ্যে একটা মেয়ে ফাল্গুনীকে ধমকে বলে ওঠে। ফাল্গুনী কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে রোহনের দিকে তাকালো। রোহন ব্রেঞ্চ থেকে উঠে হাত ঝাড়তে ঝাড়তে ফাল্গুনির উদ্দেশ্যে বলল, ক্যাম্পাসের পিছনে দাঁড়াও গিয়ে, আসছি আমি। ফাল্গুনী খুশি হলেও সেটা প্রকাশ না করে তাকে ধমক দেওয়া মেয়েটার দিকে তাকালো। মেয়েটা অবাক চোখে রোহনের দিকে তাকিয়ে ফাল্গুনির দিকে তাকাতে ফাল্গুনি নিজের চুলগুলো হাওয়ায় উড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। ওর যাওয়ার দিকে মেয়েটি তেড়ে যেতে নিলেই পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল। রিয়া রেগে মেয়েটির দিকে তাকিয়ে বলল। রোহন এতক্ষণ চুপ থাকলেও এবার রিয়াকে উদ্দেশ্য করে বলল, প্রথমত আমি তোর কিনা সম্পত্তি নয়, তাই রোহান বলাটা বন্ধ কর। আর দ্বিতীয়ত ফাল্গুনির সাথে লাগতে যাস না, ফল ভালো হবে না। কথা শেষ করেই রোহন চলে গেল। ফাল্গুনি যেদিকে গেছে সেই দিকে আরও যাওয়ার দিকে সবাই হাঁ করে তাকালো। শেষমেশ রোহানটাও ফেসে গেল তাহলে। আর রিয়া, সে রাগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। বলা ভালো, রিয়া প্রায় 2 বছর থেকেই রোহানের জন্য পাগল। রোহান অবশ্যই পাত্তা দেয় না ওকে, কিন্তু রিয়া আঠার মতো রোহানের পেছনে লেগেই থাকে। রোহান ফাল্গুনির সামনে যেতেই দেখে ফাল্গুনি পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে। রোহান গলা ছাড়া দিতেই ফাল্গুনি ওর দিকে না ঘুরিয়ে বলে উঠল, সরি। অনেকক্ষণ পরে রোহানের কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনে ঘুরে তাকাতেই দেখলো রোহন ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এমন একটা ভাব যেন ফাল্গুনি কিছু বলেইনি। ফাল্গুনি আবার একই স্বরে বলে উঠল, আমি সত্যি ভীষণ দুঃখিত সেই দিনের বিহেভিয়ারের জন্য। রোহন এবার তীক্ষ্ণ চোখে তাকালো ফাল্গুনির দিকে। রোহনের দৃষ্টি দেখে ফাল্গুনি দ্রুত মাথা নিচু করে ফেলল। কেন যেন ওই চোখের দিকে তাকাতে পারে না ও, হারিয়ে যায় অন্য কোনো রাজ্যে। তাই দ্রুত চোখে সরিয়ে নিল। রোহন কিছুক্ষণ ফাল্গুনিকে পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাল কোথায় ছিলে? বাসটি মিসিং দেওয়ার কারণ কি? ফাল্গুনি আর চোখে তাকালো রোহনের দিকে। এই ছেলে কি কালকে ওর খোঁজ করেছিল নাকি? না হলে জানলো কি করে? এসব ভেবেই আলতো স্বরে জবাব দিল, বাড়িতে গেস্ট এসেছিল তাই আসেনি।
ফাল্গুনির কথা শুনে রোহন স্বস্তির নিঃশ্বাস নিল, তারপর বলল, তো বলো সেদিন মিসবিহেভের মানে কি? কী সব আবল তাবল কথা বলছিলে যা আমার মাথার উপর দিয়ে গিয়ে প্রচণ্ড জোরে গাছে ধাক্কা খেয়েছিল? ফাল্গুনি অবাক চোখে তাকালো রোহনের দিকে। কি হাই লেভেলের ফাজিল ছেলে! মাথার ওপর দিয়ে কথা গিয়ে আবারও গাছে ধাক্কা খেয়ে নাকি? এমন আজব কথা আজ প্রথম শুনল ও। ফাল্গুনিকে চুপ থাকতে দেখে রোহন বলে উঠল, কি মিস ফাল্গুন হাওয়া, আপনি বলবেন নাকি আমি চলে যাব? উফ, আবার সেই নামে ডাকলো। এই ছেলে কি বোঝে না ফাল্গুনির হৃদয়ে প্রচন্ড ধাক্কা খায় এই ডাক? ফাল্গুনি নিজেকে সামলে আনমনে বলল, আপনার বাইকের পিছনে সেদিন একটা মেয়ে ছিল, তাকে দেখিয়ে আমার প্রচণ্ড রাগ লাগছিল, তাই অমন বিহেভ করেছি। কিন্তু কাল আমার ফ্রেন্ড পাখি বলল ও নাকি আপনার বোন। আমি সত্যিই ভীষণ সরি, আমি জানতাম না ও আপনার বোন হয়। রোহন কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে ফাল্গুনির দিকে তাকিয়ে রইল, তারপর গলার স্বর গাঢ় করে বলল, আমার সাথে অন্য মেয়েকে দেখে তোমার রাগ লাগার কারণ কি? ফাল্গুনির এবার হুঁশ হলো ও এতক্ষণ কি বলছিল। হাই রে, কি হবে এখন? কি জবাব দেবে ও? ওর নিজের মনেই তো কনফিউজড ভরা। কেন রাগ লাগছে হঠাৎ? এমন কোনো কারণ তো নেই। রোহনের এবার বলল, বাই দ্য ওয়ে, আর ইউ জেলাস ফর মি? ফাল্গুনি হকচকিয়ে তাকালো। রোহানের মুখে লেগে থাকা দুষ্টু হাসি দেখে মুহূর্তেই লজ্জা পেল। তবে এখন লজ্জা পেলে আবার লজ্জায় ফেলে দেবে এই ফাজিল ছেলে, তাই মুখ গম্ভীর ভাব নিয়ে বলে উঠল, বাট ওয়াই? আপনাকে নিয়ে জেলাস হব কেন? রোহন ফাল্গুনির দিকে ঝুঁকে বলল। বিক্স ইউর ফিল সামথিং সামথিং? ফাল্গুনি হকচকিয়ে পিছিয়ে গিয়ে কোনো রুমে রকমে তুতলিয়ে বলল, নাথিং নাথিং। কথাটা বলে আর না দাঁড়িয়ে দ্রুত গাড়িতে চলে গেল। ফাল্গুনি যাওয়ার দিকে তাকিয়ে রোহন শব্দ করে হাসতে লাগলো, যেন ভীষণ আনন্দ পেয়েছে ও। রক্ত খেলায় মেতেছে হাতের আধারে বলিষ্ঠ এক মানব। জঙ্গলের চারপাশে ভরে গেছে কয়েকজন নরপশুর আর্তনাদে। মানুষরূপী জানোয়ারগুলো আর্তনাদে বনের নিশাচর পাখিরাও ডানা মেলে উড়ে যাচ্ছে আকাশে। পশুরা সামনে আসতে ভয় পাচ্ছে, কারণ তাদের সামনে যে পাপী ধ্বংস করার রাজা বসে আছে। কার সাহস হবে এগিয়ে আসার? তাই তো দূর থেকে দেখে চলেছে নর পশু বলির হত্যালীলা। সে কি ভয়ঙ্কর হত্যা! কোনো মানুষ মানুষকে হাড় হিম করে দেবে, তবে বলিষ্ঠ মানবদের কোনো ভ্রুক্ষেপই নেই। সে এক মনে দেখে চলেছে হত্যালীলা। এমন ভয়ঙ্কর হত্যা সে করে না নিজে হাতে। এই পাপিষ্ঠদের ছুলে তার হাতও যে নোংরা হয়ে যাবে। তাই তো নিজের বিশ্বস্ত লোকদের দিয়ে করাচ্ছে এই কাজগুলো। সে শুধু পাপী ধ্বংসের রাজ্য গড়ে তুলেছে, আর শাস্তি পাবে এখানে পাপীরা অনন্তকাল ধরে। তাদের শাস্তি দিয়েই তো নিজের হৃদয় শান্ত করে এই বলিষ্ঠ মানব। কেউ একজন এগিয়ে এসে ভীতু কণ্ঠে বলল, আজ হয়ে গেছে কিং। বলিষ্ঠ মানবটি মাথা তুলে তাকালো সামনে মানুষটির দিকে। মুহূর্তেই লোকটির মাথা নিচু করে নিল। তা দেখে বলিষ্ঠ মানবটি বাঁকা হেসে বলে উঠল, ওকে, নাও গো। লোকটি মাথা নিচু করে চলে গেল। বলিষ্ঠ মানবটি অমাবস্যায় ঢাকা আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, টিসি মাফিয়া কিং কখনো পাপীদের রেহাই দেবে না, ধ্বংস করবে এই ধ্বংসরাজ্য। এ নিয়ে এসে বিনাশ করবে প্রতিটি পাপীর, আর তার শাস্তি দেব আমি নিজে। কথা শেষ করেই বেরিয়ে গেল সেখান থেকে। ক্লাসের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রূপ। সামনে হাত কচলাচ্ছে আর মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে। এখানে শুধু রূপ নয়, পুরো বন্ধুমহল সদস্যরা উপস্থিত। তবে সবার মুখে করুণ ছাপ। রূপ এবার ওদের দিকে চোখ তুলে তাকালো। ওরা তাকাতেই ফিক করে হেসে দিল সবাই একসাথে। দম ফাটানো হাসিতে মুহূর্তে লুটিয়ে পড়ল একে অপরের গায়ে, যেন এটার অপেক্ষায় ছিল এতক্ষণ ওরা। এই ঘটনার সূত্রপাত হয়েছে ক্লাস শুরু হবার সময়। ফ্ল্যাশব্যাক। রূপ ভার্সিটিতে আসতেই দেখলো সব বাদরগুলো সামনে বন্ধুমহলের সদস্যরা ইতিমধ্যে চলে এসেছে।
এতক্ষণে পেখমকে পিঞ্চ করাও শুরু হয়ে গেছে। পেখম বেচারা লজ্জায় মাথা তুলতে পারছে না। রূপ আসলেই সবাই চুপ করে গেল। হঠাৎ এমন পরিবর্তন দেখে রূপের ভ্রু কুচকে তাকালো ওর দিকে। রূপের বেঞ্চে বসতে বসতে বলে উঠল, কি ব্যাপার, সবাই আমায় দেখে এমন মিউট হয়ে গেলি কেন? ওরা রূপের কথা শুনে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো। মনের কথা ঈশান চেপে রাখতে না পেরে বলে উঠল, তীব্র চৌধুরীর সাথে তোমার কি চলে? রূপ বিষম খেতে গিয়েও খেলো না। হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর এই কথা বললো কেন। নিশ্চয়ই কিছু দেখেছে, না হলে এমন কিছু বলার কোনো কারণ তো নেই। তীব্রর সাথে যা হয়েছে বা যা করেছে কাল সবটাই লোকচক্ষুর আড়ালে। তবে ওরা জানলো কি করে? তবে আগে জানা উচিত কতটা দেখেছে বা জেনেছে, তাহলে পরিস্থিতি সামলাতে সুবিধা হবে। রূপ এখনই কিছু বলতে চাইছে না, কারণ তীব্র শুধু অনুভূতিটাই প্রকাশ করেছে, আর তাছাড়া ও তো কিছু বলেনি তীব্রকে। তাই আপাতত ব্যাপারটা আড়ালে থাকুক। রূপ চুপচাপ করে থাকতে দেখে নীল বলে উঠল, কি ব্যাপার, কোথায় হারালি? তীব্র চৌধুরীর কাছে নয় তো? বলেই হেসে দিল। আর বাকি সবাই মুখ চেপে হাসতে লাগলো। রূপ নিজেকে সামলে বিরক্ত গলায় বলে উঠল, আমার কি চলতে যাবে ওনার সাথে? তবে তোদের তো চলছে না, বরঞ্চ দৌড়চ্ছে। ওনাকে নিয়েই এখনো পড়ে আছিস। রূপের কথায় সবাই অবাক হয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান ওদের এভাবে তাকাতে দেখে ভয়ে ভয়ে বলল, আমি দেখেছি সত্যি। এবার সন্দিহান কণ্ঠে ঈশানকে বলল, কি দেখেছিস? ঈশান রূপের দিকে একবার তাকিয়ে বাকি সবার দিকে তাকালো। সবার দৃষ্টি ঈশানের দিকে স্থির। ঈশান এবার আমতা আমতা করে বলল, আমি কাল রেস্টুরেন্টে মিনি ছাদের রূপ আর তীব্র চৌধুরীর মতো দুইজন মানুষকে কাছাকাছি দেখেছি। দূরে থাকায় ভালোভাবে দেখতে পারিনি। আর তার উপরে টেবিলে তীব্র চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়েছিল রূপের দিকে, তাই। আর কিছু বলার আগেই পেখম বলল, তীব্র চৌধুরী তো বাহিরে গিয়েছিল, মিনি ছাদে গেল কি করে? তার উপর বাহির থেকেই ভেতরে এসেছিল, তো রূপের সাথে থাকবে কি করে? সবাই কেমন করে ঈশানের দিকে তাকালো। রূপ মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস ঈশান ভালো করে খেয়াল করেনি, না হলে আজ রক্ষে থাকতো না। ওরা তো আর জানে না ঈশানের দেখা সেই কাছাকাছি মানবটির রূপ তীব্রই ছিল। ওদের কথার মাঝেই অভ্র ক্লাসে ঢুকলো, তাই সবাই চুপচাপ হয়ে গেল। সবাই দাঁড়িয়ে গুড মর্নিং উইশ করলো। রূপ চুপ করেই দাঁড়িয়ে রইল। কেন যেন রূপের এই লোকটাকে সহ্য হয় না, ভীষণ রকম বিরক্ত লাগে। তাছাড়া কেউ একবার হার্ট করলে, আর সেটা প্রথম পরিচয়ে হলে, তাকে বেশিরভাগ মানুষই ডিসলাইক করে। রূপের এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিল, হয়তো অভ্রের প্রথম দিনের বিহেভিয়ারের জন্য রূপের বিরক্ত লাগে ওনাকে, তাছাড়া তো আর কোনো কারণ নেই। ওদের ভাবনার মাঝেই অভ্র ক্লাস নিতে শুরু করলো, কিন্তু রূপ চেয়েও মন দিতে পারছে না। একে তো বোরিং মানুষের ক্লাস, তার উপর মনের অস্থিরতা, সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা। রূপ পাশে বসা অন্যমনস্ক মনকে খোঁচা দিল। মন অন্যমনস্ক থাকায় চমকে তাকালো রূপের দিকে। ওর তাকানোতে পেখমও তাকালো। রূপ ওদের দিকে একবার তাকিয়ে ফিসফিস করে বলল, কি ব্যাপার, কাল থেকে এমন মিউট হয়ে আছিস কেন? কেসটা কি বলতো? রূপ বিরক্ত গলায় বলল, ওই মেঘ নামক প্লেগ রোগটা আমার ফোন নাম্বারও ম্যানেজ করে নিয়েছে দোস্ত, জ্বালাই পড়েছি ভীষণ। রূপ আর পেখম হতবাক হয়ে তাকিয়ে রইল মনের দিকে। পেছনের বেঞ্চে বসা ঈশা, নীল, ঋদ্ধি বেশ অবাক হয়েছে। এত সুন্দর মেঘ নামটাকে সোজা প্লেগ রোগ বানিয়ে দিল। ওদের চুপ থাকতে দেখে মন আবার বলে উঠল, কাল রাতে ফোন করে পাগল করে ছেড়েছে আমায়। কিসব বলে জানিস? তোমার হাসি মুক্তার মালার মতো সুন্দর, আমার দেখা সেরা সুন্দরী নারী তুমি। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? এসব ফাউল কথা কার ভালো লাগে ভাই? মন অনেকটা মেঘের বলার স্টাইল করে কথাগুলো বলল। ওর কথা বলার ধরনটাই হাস্যকর ছিল। ওর কথা শেষ হতেই ওদের মধ্যে হাসির ধুম পড়ে গেল। ব্যাস, হয়ে গেল। অভ্র এমনিতেই রেগেছিল, তার উপর রূপের দিকে বেশ কয়েকবার চোখ পড়তে দেখেছে ওর কথা বলতে। এখন আবার বন্ধু বান্ধব নিয়ে হাসাহাসি। একেবারে ক্লাস থেকেই বের করে দিল। তবে অবাক করা বিষয় হচ্ছে, কেউ ক্লাস থেকে বের করে দেওয়ার আকুতি মিনতি করেনি।
ক্লাসে থাকার জন্য, বরঞ্চ বলার সাথে সাথে ভদ্রভাবে মাথা নিচু করে বেরিয়ে গেছে, যেন এটাই চাইছিল ওরা। ফ্ল্যাশব্যাক অ্যান্ড রূপ হাসতে হাসতে বলে উঠল, বেচারা তোকে দেখে ফিদা হয়ে গেছে দোস্ত। ঋদ্ধি ও রূপের কথায় তাল মিলিয়ে বলল, তিডা হলে ভালোই হবে, দুই বান্ধবীর বিয়ে একসাথে খেতে পারবো। ঋদ্ধির কথার সবাই হেসে দিল। মনে রাগি চোখে তাকিয়ে ঋদ্ধিকে মারতে ধাওয়া করলো। ঋদ্ধি নিজেকে বাঁচাতে মুহূর্তেই দৌড়াতে লাগলো, পেছনে মুনও দৌড়াতে লাগলো। ওদের কাণ্ডে বাকিরা হাসতে হাসতে শেষ। রূপের হাসির দিকে কেউ এক নজরে তাকিয়ে আছে। রূপ হাসতে হাসতে সেই দিকে তাকাতেই ওর হাসি থেমে গেল। অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে রূপের দিকে। রূপের হাসি থেমে যেতেই অভ্রর হুঁশ ফিরে। ও আর কোনো দিকে না তাকিয়ে রূপেদের পাশ কাটিয়ে নিজের কেবিনের দিকে চলে গেল। রূপের অদ্ভুত অস্বস্তি হচ্ছে অভ্রের তাকানোতে। কিছু একটা ছিল যা রূপকে ভীষণ অস্বস্তি দিচ্ছে। রূপা না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। বাকিরাও রূপের পিছন পিছন গেল। অভ্র কেবিনে বসে থুতনিতে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। চোখে ভাসছে রূপের হাস্যোজ্জ্বল মুখটা। কি অমায়িক সৌন্দর্য ঝলকে পড়ছিল রূপের হাসি মুখে। তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছিল অভ্রের কাছে। মনে হচ্ছিল তাকিয়ে থাকলে চোখ ঝলসে যাবে। এতটাই রূপবতী কন্যার রূপ নামক রমণীটি। অভ্র মৃদু হেসে বলে উঠল। ভাবতেই কপালের রগ ফুলে উঠল অভ্রের। জোরে জোরে শ্বাস নিতে নিতে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, তোমাকে দেখার পর থেকে এমন কেন হচ্ছে রূপের তরী? বারবার আমি অন্য জগতে হারিয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে দেখে মনে হয় তুমি আমাকে সহ্য করতে পারো না তোমার আশেপাশে। কেন রূপের তরী? কেন এমন করো? আমার ক্লাসেও ঠিকমতো করো না, যেন ভীষণ বিরক্ত হও আমি তোমার আশেপাশে থাকলে। আচ্ছা, তোমার জীবনে কি অন্য কেউ আছে? অন্য কারো ভাবনায় বিভোর তুমি? অন্য কারো রানী তুমি? বলে বিকট শব্দে হাসতে লাগলো। এই হাসির ভেতরে কতটা নোংরা উদ্দেশ্য লুকিয়ে আছে তা কেউ জানে না। তবে কিছু কিছু মানুষ নিজেকে মহান ভাবে বসে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলে। বাদ বাকি মানুষ কি চাইছে বা চায় সেটা নিয়ে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ থাকে না। তবে তাদের থেকেও শক্তিশালী কেউ থাকে বা থাকতে পারে এটা তাদের মাথায় আনে না, যে কারণে ফলাফল শূন্য হয়ে যায়। তীব্র তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকিয়ে আছে, আর ওর পেছনে দাঁড়িয়ে করুণ চোখে ওর দিকে তাকিয়ে আছে মৃন্ময় আর মেঘ। তীব্র এবার পেছনে ঘুরে তাকাতেই ওরা প্রায় জড়িয়ে ধরলো ওকে। তীব্র কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে ওদের এক ঝটকায় সরিয়ে দিল দুই দিক থেকে। মেঘে তেমন কিছু না হলেও মৃন্ময় ব্যথাত শব্দে বলে উঠল, দুদিন পর আমার বিয়ে, আর তুই আমাকে মেরে হাসপাতালে পাঠাতে চাইছিস ব্রো? পরে আমার বাসরের ফালুদা হয়ে যাবে। আর একটু সাবধানে মার। তীব্র ওদের কি এক পলক তাকিয়ে সোফায় গিয়ে বসে ফাইল ঘাঁটতে লাগলো। মৃন্ময় হতাশ দৃষ্টিতে মেঘের দিকে চাইল। মেঘের এই একই অবস্থা। ওরা দুইজন কিছুক্ষণ চোখের ইশারায় সেরে তীব্র কাছে গিয়ে দুইজন দুই পাশে বসে পড়ল। তীব্র ওদের দিকে বিরক্ত চোখে তাকাতেই মেঘ বলতে লাগলো। তীব্র ফট করে ওদের দিকে তাকালো। ওরা তীব্রর এমন তাকানোতে হকচকিয়ে গেল। রূপরাজ যে যাবে তা তীব্র জানতো না। তীব্র ভালো, সত্যিই তো। বেগম একা যাবে নাকি? ওরা পুরো বন্ধু মহলও যাবে নিশ্চয়ই। তার মানে ও ওর রূপকে দেখতে পাবে। ভাবতেই তীব্র ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল, তবে ওদের চোখের আড়ালে। তীব্র দ্রুত নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কবে যাবি? যাওয়ার আগে আমাকে টেক্সট করিস, সময় মতো পৌঁছে যাব। ওরা অবাক চোখে তাকালো তীব্র দিকে। একরাশ বিস্ময় নিয়েই মৃন্ময় বলে উঠল, তুই সত্যি যাবি? আর তীব্র কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে প্রশ্ন করলো, তো এতক্ষণ ধরে রাজি করিয়ে কি চাইছিস, না যাই? ওরা সাথে সাথে বলে উঠল, না, একদম না। তীব্র ওদের দিকে তাকাতেই ওরা বেরিয়ে গেল কেবিন থেকে। তীব্র যে রাজি হয়েছে এতেই কম কি। এখন তীব্রকে না ঘাটানোই ভালো। ওরা বেরিয়ে যেতেই তীব্র বাঁকা হেসে বলে উঠল, তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা দিন দিন বেরিয়ে চলছে রূপকন্যা। নিজেকে সামলাতে পারছি না কিছুতেই। এই দেখাটা আমাদের প্রণয়ের সূচনা ঘটাবে রূপকন্যা। তোমাদের প্রচণ্ড আসক্ত হয়ে গেছি, আর দূরে থাকা সম্ভব না।
বলে মৃদু হাসলো। ওর ভাবতেই অবাক লাগে, নারী বিদ্বেষী তীব্র আজ কোনো নারীর মায়ায় গভীরভাবে ডুবে গেছে। ভুলেছে নিজের দুনিয়া, এনেছে নিজের পরিবর্তন। টাফ পুরুষটাও আজ সেই নারীর জন্য ছটফট হয়ে গেছে। কি ভয়ঙ্কর মায়ায় জড়িয়েছে এই মেয়েটাকে। তীব্র এবার ফিসফিস করে বলল, তুমি আমার তীব্রময়ী হয়ে থাকবে চিরজীবন, শুধু আমার তীব্রময়ী। মনে মনে এক রাস প্রশান্তি ঘিরে ধরল তীব্রকে। তীব্ররও একটা তীব্রময়ী থাকবে, দিন শেষে ভালোবেসে ওকে আগলে নেবে। এই অন্ধকার দুনিয়ায় তীব্রর একমাত্র সুখ ওর তীব্রময়ী। রাত প্রায় 11টা 20। এত রাতে বেলকনির দোলনায় বসে ভাবনায় মত্ত রূপ। বাতাসে দাপটে দোলনা মৃদু দুলছে। কাঠগোলাপ গাছের নিচে বেশ কিছু কাঠগোলাপ ছড়িয়ে পড়ে আছে। কাঠগোলাপের ঘ্রাণে চারপাশে ভরে গেছে। রূপ চোখ বন্ধ করে সেই স্মেল অনুভব করছে। ওর হৃদয়ে এক রাস মুগ্ধতা বিরাজ করছে। খালি অচেনা অনুভূতি মনের চারপাশে হানা দিচ্ছে। কপালে পড়ে থাকা কিছু চুল হাওয়ার তালে তালে রূপকে বিরক্ত করে দিচ্ছে বারংবার। তবে রূপের আজ বিরক্ত লাগছে না। সে মন ভরে উপভোগ করছে এই প্রকৃতির মাতাল হওয়ার দুষ্টুমি। কাল তারা দার্জিলিং ভ্রমণে যাবে। যেহেতু বেগমের বিয়ে হয়ে যাবে, তারপর মিরময়ের সাথে বিদেশ পাড়ি দেবে। আবার কবে বন্ধুমহল এক হবে জানা নেই। তাই এই ঘোরার প্ল্যানটা অবশ্যই রূপেরই। সবাই এতে মত দিয়েছে। সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা। তাছাড়া মিরময় তো আর একা যাবে না, ওর বন্ধু অর্থাৎ মেঘ আর তীব্রও যাবে। এই ফাঁকে তীব্রকে একটু বেশি সময় দেখে নেওয়া যাবে। এখন কেন যেন তীব্রর কাছাকাছি থাকতে ইচ্ছে করে রূপের। তীব্রের অনুভূতি প্রকাশের পর থেকেই এই ইচ্ছে ধীরে ধীরে বেড়েই চলেছে। ভয়ও হয় মাঝে মাঝে। তবে এই ভয়ের কারণটা রূপের অজানা। তীব্রের ফ্যামিলি আইডেন্টিটি কেউ জানে না। তাছাড়া তীব্র বিদেশি ছেলে, আমেরিকায় বড় হয়ে ওঠা, এতটুকুই জানে সবাই, এমনকি রূপও। তাই ভয়টা হয়তো এখানেই। ভেবে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। রুমে গিয়ে দেখলো বেডসাইড টেবিলে খালি জগ। রাতে হয়তো মিসেস আনিশা জল রাখতে ভুলে গেছে। তাই রূপ নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরোলো। রূপের রুমটা একদম শেষের দিকে, অর্থাৎ বাঁদিকে আর ডান দিক মিলিয়ে শেষ যেখানে হয়েছে সেই রুমটা রূপের। রূপের রুমের আগে বাঁদিকে ওর বাবা মায়ের রুম, তার মুখোমুখি ডান দিকে রোহনের রুম, তারপর বাঁদিকে মেঝো মাদের রুম, আর ডান দিকে রণ আর রুম, আর শুরুতেই বাঁদিকে বড় মাদের রুম, আর ডান দিকে রোশনের রুম। মোট কথা ওপরে সব বাড়ির মানুষের রুম, নিচে 3টে গেস্ট রুম আর কিচেন। ড্রয়িং রুমের পাশে বড় মন্দির নির্মাণ করা। দুর্গাপুজো থেকে শুরু করে সব পুজোই রূপদের বাড়িতে মন্দিরে করা হয়। পুরো এলাকা ইনভাইট থাকে ব্যানার্জি হাউজে। রূপ জল নিয়ে নিচে যাওয়ার সময় রোশনের রুম থেকে কিছু আওয়াজ ভেসে এলো। অনেকটা রাগী রাগী করে কথা বলার আওয়াজ। রূপ অবাক হলো বেশ। রোশন অনেকটা শান্ত স্বভাবের ছেলে, এত বড় অফিস একা সামলায়, তাও কখনো কারোর সাথে রাগারাগি করে না, সবসময় চুপচাপ থাকে। তাদের বাড়িতে রাগী মানুষ বলতে রূপের বড় বাবা আর রণ। এছাড়া সবাই বেশ মজার মানুষ। রূপ কখনো তার রূপক ব্যানার্জি অর্থাৎ ওর বাবাকে রেগে যেতে দেখেনি, কারণ তিনি রূপের সামনে কখনো রেগে থাকেন না। বলতে গেলে বাড়িতে কেউই রাগারাগি করে না। তার কারণও রূপ ছোট থেকেই রক্ত, খুন খারাপি, মারামারি এসব সহ্য করতে পারে না। তাই সবাই শান্ত থাকার চেষ্টা করে। আজ হঠাৎ শান্ত রোশনের এত রেগে চিল্লিয়ে কথা বলা রূপ ঠিক হজম করতে পারল না। তবে বুঝলো বেশ বড় কোনো ঝামেলা হয়েছে। ঘুরে এসে এই বিষয়ে কথা বলবে রোশনের সাথে। এসব ভেবেই নিচে চলে গেল। রণ গম্ভীর চিন্তায় নিমজ্জিত। একের পর এক ব্যবসায়ী উধাও হয়ে যাচ্ছে। তাদের লাশটা পর্যন্ত কেউ খুঁজে পাচ্ছে না। তাদের উধাও হওয়ার কোনো ক্লু পর্যন্ত নেই। কেউ জানেও না এরা উধাও হয়ে গেছে। সবার লাস্ট ডিটেল অনুযায়ী সবাই বিদেশে চলে গেছে, অথচ এরা কেউ বিদেশে যায়নি। সবাই এই দেশেই উধাও হয়ে গেছে। পুরো 2 সপ্তাহ ধরে রণ এই তথ্য জোগাড় করেছে। তবে অবাক করা বিষয় হচ্ছে,
সবাই কোনো না কোনো নোংরা কাজে লিপ্ত ছিল। কেউ কালো ব্যবসায়ী, কেউ ধর্ষক, কেউ আবার নারী পাচারকারী। এদের মধ্যে ড্রাগস সাপ্লাই কারীর সংখ্যা মারাত্মক বেশি, অথচ পুলিশ এদের কাণ্ড কারখানা জানেই না। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই নোংরা মানুষদের উধাও হওয়ার বিষয়টি প্রায় 9 বছর ধরে চলছে। এতগুলো বছর পুলিশ, গোয়েন্দা, সিআইডি, রিপোর্টার সবাই চোখ এড়িয়ে কে এই কাজ করেছে আর কোথায় বা করছে, কেন এগুলো লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে এতগুলো বছর ধরে। এসব ভেবে রণর মাথা চেপে ধরল। এই বিষয়ে আরো তথ্য রয়েছে যা কালেক্ট করা সম্ভব নয়। তবে এগুলো কোনো বড় ধরনের মাফিয়া গ্যাংয়ের কাজ, তাছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় এসব। তবে ধারণা করা যায় যে এগুলো কোনো খারাপ কাজ নয়, শুধু আইন নিজের হাতে তুলে নেওয়া। বাকিটা হলো এই ভারতবর্ষ থেকে কিছু নোংরা কীট ধ্বংস করেছে এই মাফিয়া গ্যাংয়ের লিডার, যে প্রচুর প্রয়োজন দেশের জন্য। ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক দেশ গড়ে উঠছে, একটু সুরক্ষিত থাকছে এই দেশের প্রতিটি নাগরিক। আচ্ছা, এটা ডিসি মাফিয়া ডন নয় তো? ভাবতেই মৃদু হাসি ফুটে উঠল রণর ঠোঁটের কোণে। মৃদু হাওয়া বইছে চারিদিক জুড়ে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আকাশে মেঘের ঘনঘটা। কালো মেঘগুলো পুরো আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে, বৃষ্টি নামার পূর্বাভাস। স্টেশনে দাঁড়িয়ে আছে বন্ধু মহলের সব সদস্যরা। এখান থেকেই ট্রেনে করে যাত্রা শুরু হবে। নির্ময় আর মেঘ প্ল্যাটফর্মের বাহিরে দাঁড়িয়ে আছে তীব্র অপেক্ষায়। আর 20 মিনিট পরেই ট্রেন ছাড়বে, অথচ তীব্র এখনো পৌঁছায়নি। ফোনও তুলছে না। রূপ এবার বেশ বিরক্ত হলো। এসবের কোনো মানে হয়? সবকিছুতেই লেট হবে ওনার। বেগম ফোনে কথা শেষ করে বলে উঠল, আমার মনে হয় উনি যাবেন না। মিনময়রা ভেতরে আসছে, ওরা এলেই ট্রেনে উঠবো আমরা। ট্রেন ছাড়তে বেশি দেরি নেই। রূপের মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। যদি নাই যায় তবে আগে কেন বললো না? সকালে যখন বেগম ফোন করে বলল তীব্র যেতে রাজি হয়েছে, তখন কি খুশিটাই না লেগেছিল? আর এখন ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল। প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ার অ্যানাউন্সমেন্ট হতেই মিনময় তাড়া দিল ট্রেনে ওঠার জন্য। রূপ হতাশ দৃষ্টিতে প্ল্যাটফর্মের গেটের দিকে তাকালো, অতবার একরাশ বিষণ্ণতা নিয়ে ট্রেনে উঠে বসলো নিজের জন্য বরাদ্দ করা সিটটা উইন্ডোর পাশে। রূপ ছাড়া সবাই জোড়ায় জোড়ায় বসেছে। রূপের বিপরীত পাশে মুন বসেছে, মুনের পাশে মেঘ বসে আছে, ওদের পাশে মিনময় আর বেগমের সিট। সিঙ্গেল সিট দুটোর মধ্যে একটাই নীল আর অন্যটায় ঋদ্ধি বসে আছে। ঈশান রূপের সিটের প্রায় শেষ প্রান্তেই বসে চোখ বন্ধ করে হেডফোন দিয়ে গান শুনছে। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। বিষণ্ণ মনে রূপ বাহিরে তাকাতেই অপ্রত্যাশিত মন খারাপে চোখের কোণে হালকা জল জমে গেছে ওরা শিলিগুড়ি টু দার্জিলিং এর টয় ট্রেনে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা 34 মিনিট লাগবে পৌঁছাতে। দার্জিলিং এর টয় ট্রেন পৃথিবীর বিখ্যাত। এটি পৃথিবীর হেরিটেজের অন্তর্ভুক্ত। অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ এই টয় ট্রেনে চেপেই দার্জিলিং এর পথ পাড়ি দেয়। এই টয় ট্রেন করেই পৌঁছে যাওয়া যায় পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম পাহাড়ি এলাকা শিলিগুড়ি শহরে অবস্থিত দার্জিলিং। এটি একটি বিখ্যাত পাহাড়ি এলাকা। বহু পর্যটক প্রতি বছর এই শহরে ভ্রমণ করে। ট্রেন যখন চলতে শুরু করলো, ঠিক তখনই রূপ পাশে কারো অস্তিত্ব টের পেল। হট করে তাকাতে এই সন্ধ্যার আবছা আলোয় তীব্রকে দেখে থমকে গেল। সত্যি তীব্র এসেছে নাকি হ্যালুসিনেশন হচ্ছে রূপের? তীব্র দিকে তাকাতেই তীব্র মুখের মাস্ক আর চোখের সানগ্লাসটা খুলে ফেলল। তীব্র সুদর্শন চেহারাটা দৃশ্যমান হতেই শুরু হলো রূপের বুকের ভেতর মৃদু কাঁপন। ইতিমধ্যে ট্রেন ভীষণ গতিতে ছুটতে শুরু করেছে। বাতাসের দাপটে রূপের চুল এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। রূপের চুলের সুবাসে তীব্র হারিয়ে যাচ্ছে। তীব্রের ঠোঁট জুড়ে তখন বিস্তর হাসি। সে দেখছে প্রেয়সীর ব্যাকুল হৃদয়। মিনময় আর মেঘ রূপের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারা জানতো তীব্র এমন কাণ্ড ঘটাবে, আর রূপের অস্থিরতাও ওদের চোখ এড়ায়নি। এটা ওরা শিওর যে রূপও ধীরে ধীরে তীব্র নামক তীব্রতরে আসক্ত হয়ে যাচ্ছে। আর তীব্রের অনুভূতির গভীরতা ওদের বোঝা হয়ে গেছে। আসলে কাল রাতে
তীব্রর বাড়িতে গিয়েছিল মেঘ আর মির্ময়। তীব্র সে সময় বাড়িতে থাকার কথা, কিন্তু সারা বাড়িতে না পেয়ে তীব্র রুমের দিকে অগ্রসর হয় ওরা। রুমে ঢুকে অবাক হয়ে যায়। পুরো রুম অন্ধকার। সে অন্ধকারে আবছা আলোয় স্পষ্ট কোনো নারীর ছবি। সারা রুম জুড়ে নানান ছবিতে ভরপুর। ছবিগুলো একজন নারীরই ছিল, তবে এইগুলো কার ছবি তা বোঝা যাচ্ছিল না। ওরা বিস্ময়ে হতবাক। তীব্রর মতো ছেলে নারীর ছবি রাখবে, তা আবার পুরো রুম জুড়ে। ওরা বিস্ময় নিয়েই বেলকনির দিকে পা বাড়ালো। বেলকনিতে গিয়ে আরও এক ধাপ চমকে গেল। তীব্র পেছনে ঘুরে ছবি আঁকছে। বলা ভালো, তীব্র দারুণ ছবি আঁকতে পারে, তবে বিজনেসের চাপে এইসব হয়ে ওঠে না। আজ এতগুলো বছর বাদে পুনরায় ছবি আঁকতে দেখে ওরা অবাক হলো। কাছে এগিয়ে গিয়ে বুঝলো কোনো নারীর ছবি। ওদের উপস্থিতি টের পেতেই তীব্র পেছন ঘুরে তাকালো। মির্ময় অবাক স্বরে জিজ্ঞেস করলো, এসব কি তীব্র? তীব্রর কোনো হেলদোল হলো না মির্ময়ের কথায়। সে এক মনে তুলি দিয়ে ছবির মালিককে ফুটিয়ে তুলতে ব্যস্ত। মেঘ আর মির্ময় ধৈর্যহারা হয়ে উঠল। তীব্র সামনে প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু তীব্র উত্তর দিচ্ছে না। এবার আর না পেরে মেঘ বলে উঠল। মুহূর্তেই তীব্রর হাসি মুখের জায়গায় ভর করলো একরাশ গাম্ভীর্য ভাব। তীব্র গভীর মুখে তাকালো মেঘের দিকে। মেঘ তীব্রের চাহনি দেখে দ্রুত মাথা নাড়িয়ে ফেলল। তীব্র কিছুক্ষণ তাকিয়ে আবার নিজের কাজে মনোনিবেশ করে বলল, তীব্র কখনো মিথ্যে বলে না মেঘ, তবে পরিস্থিতি তীব্রকে বদলে দিয়েছে। এখন খুব করে বদলে দিয়েছে। যা তীব্র চায়নি কোনোদিন, প্রকৃতি সেটাই তীব্রকে উপহার দিয়েছে। তীব্রর কথা শেষ হতেই মির্ময় অধৈর্য কণ্ঠে বলে উঠল, তো বলছিস না কেন আমাদের সবটা খুলে? চুপ করে আছিস কেন? তীব্র বাঁকা হেসে বলল, অধৈর্য মানুষকে যে কোনো কিছুতে হারিয়ে দেয় মৃন্ময়, আর আমি অধৈর্য মানুষকে লাইক করি না। তীব্রকে আরা খুব ভালো করেই চেনে। এখন যখন বলতে চাইছে না, তখন চুপচাপ থাকাই শ্রেয়। সময় হলে তীব্র নিজেই বলবে। তবে ওরা চুপ করে তীব্রের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর তীব্রর মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, একটা তীব্রময়ীর দেখা পেয়েছি মৃন্ময়, তাকে আমার খুব করে লাগবে। অন্তত আমার অন্ধকার দুনিয়ায় এক মুঠো রোশনায় আনার জন্য হলেও তাকে আমার লাগবে। ব্যাস, তীব্রের এই কথাটাই ওদের অবাকের চরম সীমানায় পৌঁছাতে বাধ্য। ওরা অবাক চোখে তীব্রের দিকে তাকিয়ে আছে। প্রেম, ভালোবাসা, বিয়ে, এই জিনিসগুলো থেকে সর্বদা দূরে থাকা মানবটিও কাউকে এভাবে ভালোবেসে ফেলতে পারে। যদিও তীব্র বলেনি ও ভালোবাসে, তবে ওর কথার ধরনের স্পষ্ট ও কতটা ভালোবাসে সেই নারীটিকে। তবে ওদের আরো অবাক করে দিয়ে তীব্র ছবিটার সামনে থেকে সরে যায়। হাস্যোজ্জ্বল নারীটির চেহারা দৃশ্যমান হতেই ওরা আরো অবাক হয়ে যায়। সেই দিন রেস্টুরেন্টে রূপের মায়ামাখা মুখটা এঁকেছে তীব্র। স্পষ্ট রূপের চেহারা ফুটে উঠেছে। কি অমায়িক সৌন্দর্য দিয়ে ফুটিয়ে তুলেছে তীব্র রূপ নামক মায়ামাখা নারীটিকে। তীব্রময়ীকে ওরা মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই দিকে। ট্রেনের তীব্র ঝাঁকুনিতে রূপ হেলে পড়ে যেতে নিল তীব্রর দিকে। মুহূর্তেই তীব্র রূপের কোমরে হাত পেঁচিয়ে নিজের কাছে টেনে নিল নিজ তীব্রময়ীকে। রূপ চমকে তাকালো তীব্রর দিকে। তীব্রের দৃষ্টি রূপের দিকে স্থির। রূপ দ্রুত আশেপাশে নজর বোলালো, তবে কেউ দেখছে না। ওদের সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। রূপ তবুও লজ্জা পেল ভীষণ। তীব্রের হাত কোমর থেকে সরাতে চাইলে আরো তীব্রভাবে রূপকে নিজের সাথে জড়িয়ে ধরে তীব্র। হালকা স্বরে বলে ওঠে, এই তীব্র নামক তীব্রতর, এর হাত থেকে ছাড়া পাওয়া সহজ নয় তীব্রময়ী। আমি না চাইলে কোনো দিন তুমি আমার বাঁধন থেকে মুক্তি পাবে না। আমার কাছে আটকে পড়েছ তুমি তীব্রময়ী। এই জীবনে আর তোমার মুক্তি নেই। তীব্র মুক্তি পেতে দেবে না তোমায়। তোমার অনুভূতির গভীরতায় আটকে রাখবো তোমায় তীব্রময়ী। তীব্র হালকা স্বরে কথাগুলো বললেও রূপের কাছে তা শোনালো নিশালো। তীব্রময়ীর নামটা যেন রূপের হৃদয়ে ছাড় তুলে দিল। ভালো লাগায় সম্পূর্ণ শরীর ছেয়ে গেল মুহূর্তেই। অচেনা অনুভূতির সাগরে ভাসতে লাগলো রূপ। আজ রাতের আকাশের চাঁদটা ভীষণ নজর কাড়া। চাঁদের ঝলমলে আলোয় সবকিছু স্পষ্ট।
বিকেলের দিকে বৃষ্টি হওয়ার আভাস থাকলেও বৃষ্টিপাত আর হয়নি। সব কালো মেঘ কেটে গিয়ে চাঁদের নরম আলোয় ঝলমল করছে চারপাশ। এই ঝলমলে জ্যোৎস্না রাতে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে ব্যস্ত দার্জিলিংগামী ট্রেন। আনুমানিক এখন রাত প্রায় ৮টা বাজে। আর আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে নিজ গন্তব্যে। কপালে পড়ে থাকা কিছু ছোট চুলগুলো বারবার কানের পিঠে গুঁজে দিয়ে বাহিরের দৃষ্টি অবলোকন করছে রূপ। মুগ্ধ দৃষ্টিতে এই জার্নিটা উপভোগ করছেও। প্রচণ্ড লজ্জা লাগছে ওর সুদর্শন পুরুষটির পাশে বসে থাকতে। তবে একবার যদি পাশে দৃষ্টিপাত করত তবে সেই দৃষ্টি আটকাতে কারো চোখের মায়ায়। সবাই যে যার মতো ব্যস্ত। মেঘ ব্যস্ত মনকে জ্বালাতে, মৃন্ময় পেখমকে বারবার লজ্জায় ফেলতে ব্যস্ত। আর বাকি সব সিঙ্গেল ছেলেরা কাপলদের থেকে দৃষ্টি সরিয়ে সিটে চোখ বন্ধ করে গান শুনতে ব্যস্ত। আর তীব্র সে তো চাঁদের নরম আলোয় তার তীব্রময়ীর মায়ায় নিজেকে জড়াচ্ছে শতবার। হঠাৎ রূপের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি দেখে বুকটা কেঁপে উঠল তীব্রের। এলোমেলো হয়ে গেল ওর পুরো দুনিয়া। তীব্রর এখন মনে হচ্ছে ও রূপের চোখে নিজের যেই সর্বনাশ দেখছে তা আজীবন ওর সর্বনাশা হয়ে থাকবে। তার প্রেয়সী যে ভয়ঙ্কর সর্বনাশা নারী। তবে প্রেয়সীর নিকট বারবার সর্বনাশ ঘটলেও তীব্র কখনো ছাড়বে না তার সর্বনাশা তীব্রময়ীকে। বরঞ্চ এই নারীকেই নিজের কাছে রেখেই প্রতিনিয়ত সর্বনাশ ঘটাবে নিজের। ছুটে চলা ব্যস্ত ট্রেন, কারো কোনো কথা হলো না। চাঁদের আলোয় রাতের প্রকৃতি দেখতে দেখতে ওরা পৌঁছে গেল দার্জিলিং স্টেশনে। ওখান থেকে সবাই মিলে বুকিং করা রিসর্টের উদ্দেশ্যে রওনা হবে। ওদের রিসিভ করতেই রিসর্টের একজন লোক এসেছে। তার নাম ইউগের ওদের পুরো দার্জিলিং ঘুরিয়ে দেখানোর দায়িত্ব। এসব ব্যবস্থা তীব্রই করেছে। ওরা সবাই গাড়িতে বসেই গাড়ি স্টার্ট দিল রিসর্টের উদ্দেশ্যে। গাড়ি গিয়ে থামলো দার্জিলিং এর অন্যতম রিসর্ট সেন্ট্রাল গ্লেনিগেলসন হেরিটেজ রিসর্টের সামনে। এই রিসর্টের অবস্থিত বিখ্যাত মল রোড থেকে 10 মিটার দূরবর্তী অঞ্চলে। বেশ সুন্দর একটা রিসর্ট, দারুণ ডেকোরেশন। বাইরের ওয়াল পুরো অফ হোয়াইট কালার করা। সামনে বড়সড় গার্ডেন এরিয়া, যেখানে হরেক রকম নাম না জানা পাহাড়ি ফুল ফুটে গেছে। একটু দূরবর্তী পাহাড়ের গা বেয়ে বিখ্যাত দার্জিলিং এর চা গাছের সমাহার। এই রিসর্টের রুম থেকে অনায়াসে পাহাড়ি দৃশ্য উপভোগ করা যায়। এখানে একটি 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক, একটি গার্ডেন, একটি টেরেস পাওয়া যায়। তবে ক্লান্ত থাকায় ওরা আর ঘুরতে বের হলো না আজ। রাতটা রেস্ট করে পরের দিন থেকেই ঘুরতে বের হবে সবাই। ওদের গাড়ি রিসর্টে ঢুকতেই রিসর্টের ম্যানেজার এগিয়ে এলো। তীব্রর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, হাউ আর ইউ মিস্টার তীব্র চৌধুরী? ওয়েলকাম টু আওয়ার রিসর্ট। তীব্র ও ওনার সাথে গম্ভীর স্বরে কথা বলছে। তবে কি কথা বলছে ওনারা তা শোনা গেল না। রূপরা বাইরে না দাঁড়িয়ে ভেতরে চলে গেল। মৃন্ময় আর মেঘ তীব্রের সাথে ভেতরে গেল। মেয়েরা সবাই এক রুমে থাকবে আর ওদের পাশের রুমে মেঘ আর মৃন্ময়ের রুম। বিপরীত দিকে রুমটা ঈশান, নীল আর ঋদ্ধির। তীব্র রুমটা সবার শেষে, একদম পূর্ব দিকে ঘেঁষে। ওরা ক্লান্ত থাকায় আর বেরোলো না রুম থেকে। রুমেই সবার ডিনার সার্ভ করা দেওয়া হলো। ডিনার করে বেডে যেতেই সবাই ঘুমিয়ে কাদা হয়ে গেল। ঘোরাঘুরি কাল থেকে স্টার্ট হবে। নিশিতিরা, ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনোরম এক পরিবেশ সৃষ্টি হয়েছে। তীব্র রিসর্টের বেলকনিতে বসে আছে। রূপের মায়ায় মোড়ানো মুখটা কল্পনা করতেই বারবার হারিয়ে যাচ্ছে ও। ট্রেন জার্নির পুরোটা সময় তীব্র রূপের দিকে তাকিয়েছিল। রূপের লজ্জামাখা হাসি, রূপ সরানোর ব্যর্থ চেষ্টা, চোখের পাপড়ি ঝাপটে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে থাকা, সবকিছু তীব্রের বুকে ঝড় তুলেছে। তীব্রর বেহারা মন আজ খুব করে চাইছে রূপের সান্নিধ্য। খুব করে ইচ্ছে হচ্ছে রূপকে নিজের বক্ষ পিঞ্জরে জড়িয়ে ধরতে। আজ মাত্র কয়েক মিনিটার দূরত্ব তার প্রেয়সীর অবস্থান। তবে তীব্র পারছে না তার কাছে যেতে।
ইচ্ছে করছে তো খুব, তবে সে তো নিরুপায়। ভয়ও হয় ওর নিজের অনিশ্চিত জীবনে ওর ফুলকে জড়াতে। যেখানে নিজের ঠিকানা নেই, বেঁচে থাকার কোনো মানে নেই, সেখানে নিজের ভালোবাসাকে কি করে জড়াবে নিজের সাথে তীব্র? এসব ভাবতে ভাবতে মেঘের ঢাকা আকাশের দিকে তাকিয়ে বাকি রাতটুকু পার করে দিল তীব্র। উঁচু নিচু রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে এলোকেশী এক কন্যা। হালকা হালকা শীতে গায়ে কাঁপন ধরে যাচ্ছে। ক্ষণে ক্ষণে বাতাসে দাপটে দুই হাত দিয়ে নিজের বাহু ঘষে চলেছে সে। রাত শেষে ভোর নেমে আসতে ছুটে চলে এসেছে রূপ দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে। পরনে নীলরঙা গ্রাউন্ডটা সামনে হাঁটছে রূপ। খোলা চুলে কোনো এক পরীর দেশে হুড়পড়ি লাগছে রূপকে এই মুহূর্তে। ঘুমে ঘুমে ঘুম ঘুম চোখে ফোলা মুখ আর অয়েলি স্কিন মিলে দারুণ এক সৌন্দর্য ফুটে উঠেছে রূপের চেহারায়। কোনো লেখক এখন রূপকে দেখলে নির্ঘাত নিজ উপন্যাসে রূপকে ফুটিয়ে তুলতে নিজের লিখনির সাহায্যে, কোনো শিল্পীও নিজ তুলিতে আঁকত রূপ নামক এলোকেশী কন্যাকে। কোনো কবি অনায়াসে বানাতো রূপময়ী কন্যার কবিতা। আলো এখনো ফোটেনি, হালকা আধারের আভাস চারপাশ জুড়ে। এই মুহূর্তে রূপের এখানে আসার মূল কারণ সানসিন দর্শন। এই রিসোর্টের বেলকনি থেকে সূর্যোদয়ের অপার সৌন্দর্য দেখা যায়। পূর্ব দিকে অবস্থিত কয়েকটা রুমের বেলকনি থেকেও সূর্যোদয় দেখা যায়। ওদের কারো রুমে পূর্ব দিক নয়, শুধু তীব্র রুমটা পূর্ব দিকে অবস্থিত। রূপ এসব ভাবতে ভাবতে একটা উঁচু পাহাড়ে ঘেরা জায়গায় গিয়ে হাঁটা থামালো। সামনে তাকিয়ে প্রশান্তির নিঃশ্বাস নিল। রূপ একদম পাহাড়ের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। ওই জায়গাটাতে কাজ চলছিল, তাই কোনো রেলিং বা বর্ডার ছিল না। রূপ ওখানে দাঁড়িয়ে দুই হাত মেলে দিয়ে মাথা ঘুরিয়ে এদিকে ওদিকে একবার তাকিয়ে সজোরে চিল্লিয়ে উঠল। ওর কণ্ঠস্বরটা চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় ধাক্কা খেয়ে বারংবার প্রতিধ্বনিত হতে লাগলো। রূপ আনন্দে লাফিয়ে উঠে যেই না পেছোতে যাবে, অমনি উঁচু নিচু পাথরে পা বেজে পাহাড় থেকে পা ফসকে পড়ে যেতে নিলেই কেউ একজন শক্ত করে ওর কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিল। রূপ কিছু না ভেবেই ওকে ধরে থাকা ব্যক্তিটির বুকের দিকে শার্টটা খামচে ধরল। ভয়ে রূপের দম বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। ওকে ধরে থাকা ব্যক্তিটি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, নিঃশক্ত চোখে তাকিয়ে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। রূপের চোখ মুখ খিচে বন্ধ করে শার্ট খামচে ধরার দৃশ্যটা খুব করে উপভোগ করছে সামনের ব্যক্তিটি। কোনো ঘোরের মাঝে যেন হারিয়ে যাচ্ছে সে। রূপ পিটপিট করে চোখ খুলে ঘুরিয়ে নিচে তাকালো। নিচের গভীর খাদ দেখে সেখানেই চোখ বন্ধ করে ওকে ধরে থাকে ব্যক্তিটি। আবারও জাপটে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। পরক্ষণে কানে ভেসে এলো মিষ্টি পুরুষালী সুর। তীব্রময়ী। এত সুন্দর কণ্ঠ শুনে চোখ খুলতে ইচ্ছে করছে না রূপের, হারিয়ে যেতে ইচ্ছে করছে এই কণ্ঠের মাঝে। ও বুঝে গেছে ওকে ধরে থাকা মালিকটা কে হতে পারে, যাকে নিয়ে কল্পনার অনুভূতির সাগরে ডুবে থাকে সারাক্ষণ। তাকে না চেনাটা অসম্ভব কিছু নয়। রূপের বন্ধ চোখের দিকে তাকিয়ে তীব্র হালকা ফু দিল। রূপ হালকা কেঁপে উঠে চোখ আরো খিচে বন্ধ করে নিল। এই মুহূর্তটাকে দুজনের খুব করে উপভোগ করছে। অবশেষে নিজেদের হারাচ্ছে এই পাহাড়ে ঘেরা দার্জিলিংয়ে। তাদের কাছাকাছি আসার প্রথম দিনটা যদিও কোনো এক অশুভ আধার রাতে ওরা কাছাকাছি এসেছিল, শুধু কাছাকাছি নয়, অনেকটা কাছাকাছি এসেছিল। মিষ্ট ভরা তারার আবেশে জিভ ভিজেছিল দুইজন, তবে সেটা শুধু তীব্র জানে, রূপ তো আর জানে না। সে তো নেশায় বিভোর ছিল সেই রাতে, যে রাতে তীব্র নামক তীব্রতর রূপের উষ্ণ ঠোঁটের প্রেম সুধা পান করেছিল। অসীম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা পশ্চিমবঙ্গের বুক চিরে অবস্থান করছে দার্জিলিং। শৈল শহরের রানী নামেই পরিচিত এই দার্জিলিং। পাহাড়ে ঘেরা এই দার্জিলিং তার ভূ প্রকৃতির সৌন্দর্য, স্পেশাল চা এবং দার্জিলিং রেলওয়ের জন্য বিখ্যাত।
স্থানটি আর অনবিল সৌন্দর্য এবং নাতিশীতোষ মনোরম জলবায়ুর কারণে ভারতবর্ষের দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে। ভারতবাসী ছাড়াও প্রতি বছর নানান প্রতিবেশী দেশ থেকে বহু পর্যটক আসেন দার্জিলিং ভ্রমণে। পর্যটক ছাড়াও দার্জিলিংয়ে ব্রিটিশ শৈলযুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের জনপ্রিয় এবং আকর্ষণীয় স্থানগুলো হলো টাইগার হিল, প্রধান আকর্ষণের স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতে অবস্থিত হিমালয়ের বরফ দিয়ে দেখা যায় সূর্যোদয়ের ঝিলিক হাসি। রেলওয়ে স্টেশন ঘুম। রেলওয়ে স্টেশনের ঘুম হচ্ছে সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন, যা দার্জিলিংয়ের পাহাড়ি পথ বেয়ে শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত। দার্জিলিং শহরের পেরিয়ে খুব কাছে আর একটি শহর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাছাড়াও উল্লেখযোগ্য স্থান পশুপতি মার্কেট, ট্রেন ভ্রমণ, ঘুম, মানান্তরী, বাতাসি লুপ, দার্জিলিং চিড়িয়াখানা, হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট, জাপানিজ টেম্পল, আভা আর্ট গ্যালারি, এভারেস্ট বিজয়ী তাজিং রং স্মৃতিস্তম্ভ, বিখ্যাত সেন্ট্রাল পার্লস স্কুল। এছাড়াও আরও দর্শনীয় স্থান আছে এই দার্জিলিং নামক শহরে। এক কথায় বলা যায় দার্জিলিংয়ে দেওয়া পাহাড়ের রানীর উপাধিটা মোটেও অতিশয়োক্তি নয়। দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণীয় স্থান মিরিক লেকের পাশে দিয়ে হেঁটে চলেছে একজোড়া যুগল। দুজনের আঙ্গুল প্রায় ছুঁই ছুঁই, তবুও ছুঁয়ে দেওয়ার হচ্ছে না। আর রূপ আর চোখে তাকালো তীব্র দিকে। রূপের চোখ দেখা সবচেয়ে সুন্দর পুরুষটির দিকে। তীব্র দিকে তাকিয়ে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের ঘটনা। রূপকে সোজা করে দাঁড় করিয়ে তীব্র বেশ জোরেই ধমক দিয়েছিল। তীব্রের হঠাৎ এহেন ধমকে দারুণ রূপের চোখ ছলছল হয়ে আসে। এই প্রথম রূপের মায়াবী চোখে জল দেখে তীব্র দ্রুত চোখ সরিয়ে নেয়। বিড়বিড়িয়ে বলে ওঠে, সর্বনাশা নারী। রূপ অভিমানে তীব্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই তীব্র হাত ধরে রূপকে ঘুরিয়ে নিজের সাথে চেপে ধরে। অতঃপর রূপের কাঁধে নিজের থুতনি রেখে ফিসফিস করে বলে উঠল, এত অভিমান ভালো নয় তীব্রময়ী। তীব্রর তীব্রতায় প্রণয় দাহ হওয়া বাকি আছে এখনো তোমার। তীব্রের কথায় স্বরের রূপ হারিয়ে গেছে কোনো এক নাম না জানা রাজ্যে। অভিমানগুলো মেঘের সাথে ভেসে গেছে অনেক আগেই। তীব্রর সংস্পর্শে রূপে চুপ থাকতে দেখে আলতো স্বরে তীব্র বলে উঠল, চোখ খুলে সামনে তাকাও তীব্রময়ী। তীব্রর বলার সাথে সাথে রূপ চোখ খুলে সামনে তাকালো। পাহাড়ের ভেতর থেকে লাল বর্ণ সূর্যদেব ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে। কি অপূর্ব সুন্দর সেই দৃশ্য! নাম না জানা পাখির কলরবে মুখরিত চারপাশ। ঠান্ডা হিমেল বাতাস দুজনের গায়ে মৃদু ভালো লাগার পরশ এঁকে দিয়ে যাচ্ছে। দুজনেরই দার্জিলিংয়ের মনোরম সূর্যোদয়টা উপভোগ করলো একসাথে। এরপর দুজন হাঁটা ধরল দার্জিলিংয়ের অন্যান্য সৌন্দর্য উপভোগ করতে। হাঁটতে হাঁটতে ওরা পৌঁছালো দার্জিলিংয়ের একেবারে পাশে খুব ছোট মোড়ে শহরে। এই শহরটি বরফে আচ্ছাদিত পাহাড় ও লেকের সমন্বয়ে ঘেরা। মিরিক লেকের জন্য বিখ্যাত এই ছোট পাহাড়ি শহরে আজ না হয় ওরা প্রণয়ে হারিয়ে যাক, অনুভব করুক দুজন দুজনকে একান্তই। সকাল থেকে তীব্র রূপ দুজনেই নিরুদ্দেশ। বাকি সবাই রিসোর্টের গোল টেবিলে বসে ভাবনায় ব্যস্ত। সকালে রূপকে পাশে না পেয়ে মৃন্ময়ের বলতেই ওরা জানলো তীব্র রিসোর্টে নেই। রিসোর্টের মালিককে জিজ্ঞেস করতে উনি বললেন ভোরের দিকে রূপ বেরোনোর পরপরই তীব্রকে বেরোতে দেখেছে ওরা। তবে কোথায় গেছে এটা কাউকে বলে যায়নি। সেই থেকেই ওদের চিন্তার শেষ নেই। তবে মৃন্ময় আর মেঘের কোনো হেলদোল নেই এতে। ওরা জানি তীব্র আর রূপ একই সাথে আছে, কারণ তীব্র কখনো রূপকে একা ছাড়বেই না। তাই ওরা নিশ্চিন্তে ব্রেকফাস্ট করছে। ওদের এত খামখেয়ালি ভাব দেখে মন সন্দিহান কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার জিজু, আপনারা খোঁজ না নিয়ে এভাবে বসে আছেন কেন? মনের কথা শুনে মেঘ শান্ত কণ্ঠে বলে উঠল। মন বিরক্ত কণ্ঠে বলল,
এভাবে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছেন কেন? মির্ময় বেগমের দিকে তাকিয়ে বলল, প্রেম করতে এসেছি, প্রেম করব শালিকা। শুধু শুধু অন্য কাপলদের খুঁজে তাদের প্রেম নষ্ট করব কেন বলো তো? মির্ময়ের কথাই ছোটখাটো একটা বিস্ফোরণ হলো যেন। বন্ধু মহলের সব সদস্য একসাথে চিল্লিয়ে উঠল। মেঘ আর মির্ময় কানে হাত দিয়ে হতবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। বিস্ময় চেপে রাখতে না পেরে বেগম বলে উঠল, কপাল মানে কার কপাল? মির্ময় হালকা হেসে বলল, তুমি আমি যেমন কাপল, ঠিক তেমনি যাদের জন্য এত টেনশন করছো সবাই তারাও কাপল। নীল অবাক দৃষ্টিতে তাকিয়ে বোকার মতো প্রশ্ন করলো। মানে? মেঘ এবার ওদের রিয়েকশন দেখে হেসে ফেলল। এরাও তো এমন অবাক হয়েছিল তীব্রর মুখের রূপের কথা শুনে। মেঘ হাসতে হাসতেই বলল, সবার মুখের কথা অটোমেটিক বন্ধ হয়ে গেল। ওদের এত হতাশ করতে ইচ্ছে হলো না মির্ময়ের। শত হোক তারা বোকাশোকা বউয়ের প্রাণের বন্ধু বান্ধব বলে কথা। তাই সেই দিন তীব্রের বলা কথাগুলো ওদের বলে দিল। মির্ময়ের কথা শুনে মৃদু হাসি ফুটল উপস্থিত সবার ঠোঁটে। লং রাউন্ডটা দুই হাতে তুলে চা বাগানের মাঝে দৌড়াচ্ছে রূপ। বারবার পেছনে ফিরে লাজুক হাসছে। দুই হাত পকেটে ঢুকিয়ে ধীর পায়ে রূপের পেছন পেছন হাঁটছে তীব্র। ঠোঁটের কোণে তৃপ্তির নজর কাড়া হাসি লেগে আছে। 6 ফুটের একটু বেশি লম্বা, মাত্রাতিরিক্ত ফর্সা চেহারায় মায়ায় ঘেরা সুদর্শন পুরুষটিকে নীল শার্টে কল্পরাজ্যে রাজকুমার মনে হচ্ছে রূপের কাছে। তীব্র নজর করা হাসিতে বারবার ঘায়েল হচ্ছে রূপ। হাসিটা যেন রূপের বক্ষে গিয়ে বিঁধেছে। রূপ একটু দাঁড়াতেই তীব্র দৌড়ে এসে হাত টেনে নিজের কাছে নিয়ে এলো রূপকে। দুজনের দূরত্ব একদম নেই বললেই চলে। তীব্রর হঠাৎ এহেন কাজে রূপ দ্রুত চোখ বন্ধ করে নিল। কিন্তু অনেকক্ষণ পরেও কোনো ছোঁয়া না পেয়ে চোখ খুলতেই ফিক করে একটা আওয়াজ হলো। সেই দিকে তাকিয়ে দেখলো তীব্র হাতে ক্যামেরা। তার মানে রূপের ছবি তুলছিল তীব্র। মাথায় কিছু অস্তিত্ব পেয়ে সেখানে হাত দিয়ে বসলো। এটা ফুলের ক্রাউন। সেটা সামনে আনতে দেখলো পাহাড়ি নীল রঙা ফুলের তৈরি সুন্দর একটা ক্রাউন, যেটা বন্য ঘাস দিয়ে বাধাই করা। তার মাঝে বড় বড় তাজা নীল ফুল। রূপ ক্রাউনটা পুনরায় মাথায় পরে দৌড়ে তীব্রকে জড়িয়ে ধরল। মৃদু হাসলো তীব্র। সেও দুই হাতে তার তীব্রময়ীকে জড়িয়ে নিল নিজের বাহুডোরে। কিছুক্ষণ পর রূপের মাথায় হাত রেখে আলতো স্বরে বলে উঠল, তীব্রময়ী, সকাল থেকে কিছু খাওনি তো? চলো সামনে রেস্টুরেন্টে খেয়ে নেবে। রূপ মাথা ঝাঁকিয়ে তীব্রের কথায় সায় জানালো। তারপর দুজনে হাঁটা ধরলো। আসলে এখন আর রূপের অস্বস্তি লাগছে না তীব্রের সামনে। ভালোবাসার মানুষটার সামনে অস্বস্তি লাগার কথাও নয়। তবে তীব্র গম্ভীর মুখ দেখে প্রথম থেকেই রূপের অস্বস্তি লাগতো। তবে এখন সেটা কেটে গেছে। যদিও রূপ প্রকাশ করেনি নিজের অনুভূতি, তীব্রও ভালোবাসার কথা বলেনি, তবু কাছাকাছি এসেছে দুজন। তবে রূপের প্রচণ্ড লজ্জা লাগছে এখনো। সম্পূর্ণ অপরিচিত মানুষটাকে নিজের করে নিতে একটু তো সময় লাগবেই, সে যতই অনুভূতির সবটা জুড়ে থাকুক না কেন। পরিকল্পনায় মত্ত একদল নরপিশাচ। কি করে এদের শত্রুকে শেষ করা যায়? কালো মুখোশ পরিহিত কয়েকজন দার্জিলিংয়ের নির্জন স্যাঁতসেঁতে জঙ্গলের ভেতরে পরিত্যক্ত বাড়ির ভেতরে নিজেদের আলাপে মত্ত। আজ রাতে হবে নিষ্ঠুর মানুষের হত্যার খেলা। সেই খেলায় পরিকল্পনায় মেতেছে কিছু মানুষরূপী হায়নার দল, যারা রেহাই দেয় না কোনো শিশুকেও। একের পর এক হত্যালীলা মেতে ওঠে। আজ তাদের আনন্দের মেলা বসেছে, কারণ তাদের সবচেয়ে বড় শত্রুকে শেষ করার রাস্তা পেয়েছে তারা। ধ্বংস হবে আজ পাপী বিনাশের রাজ্য। শেষ হবে তাদের মৃত্যু দেওয়া বলিষ্ঠ মানব, যার দিকে তাকাতেও মানুষের আত্মা কাঁপে। বন্ধুমহলের সদস্যরা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে রূপের দিকে। রূপ চিপস খাচ্ছে আর আচোখে সবার দিকে টুকটুক করে তাকাচ্ছে। বেডের মাঝে ওর অবস্থান, আর ওকে চারপাশ থেকে সবাই ঘিরে আছে। রূপের দুই পাশে মুন আর পেখম বসে আছে। ওদের থেকে একটু দূরে বৃত্তি বসে খাচ্ছে, আর ঈশান আর নীল রূপের দিকে ঝুঁকে বেডে এক হাঁটু বুক ঝাঁকিয়ে দাঁড়িয়ে আছে।
ওদের সবার চোখ মুখ দিয়ে দেখে মনে হচ্ছে ওরা ভীষণ কেঁপেছে রূপের উপরে। রূপ তীব্রর সাথে প্রায় 11টা রিসোর্টে ফিরেছে, সোজা নিজেদের রুমে চলে যায়। ওরা সবাই রূপকে দেখেই প্রশ্ন করা শুরু করে, কিন্তু রূপ কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়েও কোনো কথা না বলে চিপস খেতে শুরু করতেই ওরা সবাই ঘিরে ধরে রূপকে। রূপের এমন হাবভাব দেখে ঈশান বিরক্ত হয়ে বলে উঠল,